আপনি বলতেই পারেন আমার দ্বারা ভিডিও বানানো হবে না। প্রথমত আমি অনেক দেরি করে ভিডিও দিই, দ্বিতীয়ত আমি জানি না ঠিক কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। দেখুন, জানি না তো অনেক কিছুই, সবাই কি আর সব কিছু জানে? কিন্তু এটুকু জানি, কৃষ্ণনগর ঘুরে আসার পর সেখানকার ভাসানের ভিডিওটা যদি না দিই তাহলে ঘোর অন্যায় হয়ে যাবে। না মানে কারোর কথার খেলাপ নয়, এইরকম একটা সাংস্কৃতিক ঐতিহাসিক মুহূর্ত যদি গোটা বাংলার সামনে না তুলে ধরি তাহলে না অন্যায় হয়ে যাবে। অন্যায় হবে ইতিহাসের সঙ্গে, অন্যায় হবে ঐতিহ্যের সঙ্গে, অন্যায় হবে পরম্পরার সঙ্গে। তাই সাম্প্রতিক বেড়ানো সিরিজকে একটু সাইডে রেখে আপাতত এই ভিডিওটা শেষ করতেই হবে। আপনি ভাবছেন জগদ্ধাত্রী পুজো সে তো কবে শেষ হয়ে গিয়েছে, এতদিন পর ভিডিও দিচ্ছেন? সত্যিই ক্ষমা প্রার্থী। বাকি আরো অনেক চ্যানেল সামলাতে গিয়ে না এই ভিডিওটা দেয়া হয়নি, কিন্তু এতদিন পরেও এই ভিডিওটা দেওয়ার পেছনে তাগিদটা কোথায় যদি সেটা জানতে পারেন না তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুধু অবাক হয়ে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন মাত্র একটা দিনকে কেন্দ্র করে যে পুজো হয় কৃষ্ণনগরে, ভাসানের সময় তার বহরটা ঠিক কতটা বড়। আসলে এই ভাসান অন্যতম আকর্ষণ গোটা কৃষ্ণনগরবাসীর কাছে। এরকম ভাসান হয়তো আপনি দুর্গা পুজোতেও দেখতে পাবেন না। কেন বলছি? অনুরোধ করব ভিডিওটা পুরো দেখুন। চন্দননগরের মতন কৃষ্ণনগরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন পুজো হয় না। পুজো হয় মূলত নবমীর দিন। আপনারা হয়তো অনেকেই জানেন রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজো শুরু করেছিলেন। আসুন আপনাদের শোনাই সেই অলৌকিক ইতিহাস যা আজও শুনলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। সালটা ছিল আনুমানিক 1740। বাংলায় তখন নবাবী আমল। বলা হয় খাজনা দিতে না পারার জন্য কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বন্দী হতে হয়েছিল নবাবদের হাতে, এবং নবাবদের হাত থেকে ছাড়া পাওয়ার পর তিনি যখন নিজের রাজ্যে ফিরছিলেন সেই সময় তিনি দেখেন দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে। দশমীর দিন দুর্গার বিসর্জনে তিনি ভেঙে পড়েন। গোটা পুজো শেষ হয়ে গেল আর তিনি নাকি বন্দী অবস্থায় কাটাচ্ছিলেন। তার মন বড্ড খারাপ হয়ে গেল। এরই মাঝে রাজ্যপাট নিয়ে যখন দুশ্চিন্তা, নদিয়ার রাজবাড়িতে রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট আর চারিদিকে অস্থিরতার সময়, সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের নানা সমস্যার মধ্যে তিনি গভীর মানসিক চিন্তায় ডুবে গিয়েছিলেন। একদিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের গভীর রাতে আকাশে কেবল অল্প চাঁদের আলো। রাজা কঠিন দুশ্চিন্তায় ঘুমোতে পারছিলেন না। রাজ্য রক্ষা, প্রজাদের সুরক্ষা, নবাবদের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে তাঁর মন ভারাক্রান্ত। রাতের শেষ প্রহরে তিনি গভীর ঘুমে তলিয়ে যান। ঠিক তখনই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা। রাজা দেখতে পান এক প্রখর আলোক রশ্মির মাঝে 4 হাত বিশিষ্ট এক দেবী তাঁর সামনে দাঁড়িয়ে। দেবীর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও পাশা। সিংহের ওপর আরোহিণী দেবী মহাশক্তির মতন উদ্ভাসিত। দেবী বলেন, রাজন, তোমার রাজ্য বহু বিপদে পড়বে। তোমার প্রজারা সুরক্ষার জন্য তোমার দিকে তাকিয়ে আছে। আমাকে আরাধনা করো, আমি এই রাজ্যকে রক্ষা করব। আমার পূজা শুরু করো কার্তিক মাসের শুক্লা নবমীতে। কথাগুলো এত স্পষ্ট, এত শক্তিশালী ছিল যে রাজার ঘুম ভেঙে গেলেও তার শরীর কাঁপছিল। ঘামে ভিজে গিয়েছিলেন তিনি, কিন্তু মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন দেবী নিজে পথ দেখিয়ে দিয়েছেন। পরদিন সকালে রাজা তাঁর পুরোহিত, উপদেষ্টা এবং মন্ত্রীদের ডেকে পাঠালেন। নিজের দেখা স্বপ্নাদেশ তাঁদের জানালেন। পুরোহিতরা প্রাচীন শাস্ত্র দেখে নিশ্চিত করেন স্বপ্নটি দেবী শক্তির সংকেত এবং দেবীর নির্দেশ অনুযায়ী পূজা করলে রাজ্যের অশান্তি দূর হবে। সেই বছরই কার্তিক শুক্লা নবমী অর্থাৎ নবমীতেই প্রথমবার রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হল। বলা হয় সে বছর থেকে কৃষ্ণনগরে অস্থিরতা কমে, রাজ্যে শান্তি ফিরে আসে এবং প্রজারা সমৃদ্ধি পায়। এই ঘটনাটি আজকের কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর সূচনা। এক রাজাধিরাজের দুঃসময়ে দেবী জগদ্ধাত্রীর অলৌকিক স্বপ্নাদেশের ফল, এবং পরবর্তী সময় কৃষ্ণনগর রাজবাড়ির নায়েব মশাই চন্দননগরে এই পুজোর প্রচলন করেছিলেন। কৃষ্ণনগরে আমি পৌঁছেছিলাম অষ্টমীতে, সেই ভিডিও আপনাদের আমি দেখিয়েছি। নবমী কাটিয়ে আজ দশমী। সকাল থেকেই ঘট বিসর্জনের পালা। এক একটা পূজা মণ্ডপে তখন চলছে জাঁকজমক ভাসানের প্রস্তুতি। সুপ্রভাত। আজকে একটা নতুন ভিডিও। আমি কৃষ্ণনগরে আজকে দশমী দাঁড়িয়ে রয়েছি। একটা বিষাদের সুর রয়েছে।
এবং কিন্তু এই বিষাদের মধ্যেও কৃষ্ণনগরে যে আনন্দটা থাকে সেটা হচ্ছে এখানকার নিরঞ্জন বা ভাসান। আজকে আর কিছুক্ষণের মধ্যে দিয়ে ঘট ভাসান শুরু হবে, তারপরে কিন্তু সন্ধ্যে থেকে সারা রাত আগামীকাল পর্যন্ত চলবে জগদ্ধাত্রী নিরঞ্জন, এবং একটার পর একটা ঠাকুর সেই অপেক্ষা থাকে। যেমন বুড়িমা এখানে স্পেশাল আকর্ষণ সবসময়। স্বরূপদা আর আমি সকালবেলা একটু স্বরূপদা আমাকে নিয়ে বেরিয়ে রুটটা দেখাচ্ছি যে কোথায় কোথায় এই রাস্তা দিয়ে ঠাকুর যাবেন। সামনে জলঙ্গি নদী রয়েছে, তারপরে সেখানে নিরঞ্জন হবে। কিন্তু তার আগে স্বরূপদা আমাকে এখানে নিয়ে এসছে, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, কৃষ্ণনগরের। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কি? হাই স্ট্রিট। আচ্ছা, গোলাপট্টির মধ্যেই পড়ে। এখানে এই হচ্ছে খুবই জাগ্রত দেবী মা কালী। তুমি একটু বলো যেটা বলছিলেন। হ্যাঁ, আমাদের এখানে এটা খুব পুরনো মন্দির। এখানে দুটো মা আছেন এখানে। এখানে একটা মা আছেন আর একটা, এটা একটা কথিত একটা গল্প আছে। 250 বছরের ওপর। প্রথমে যখন ছিল একটা ছোট চালা ঘর, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা, ওটা দয়াময়ী মা। এই সিদ্ধেশ্বরী মাকে বিসর্জন দিয়ে ওইখানে মন্দির হওয়ার কথা হয়েছিল, কিন্তু মাকে আর তুলতে পারল না। মা এত ভারী হয়ে গেল, মায়ের ওখানে কাঁচা ঘট ছিল, ওই কাঁচা ঘটের কাছ থেকে লতা বেরোতে আরম্ভ করল, এবং মা এত ভারী হয়ে গেল মাকে তোলা গেল না, চেঞ্জ করে। এবং সেই সময় গৌতম পালের বাবা কার্তিক পাল পাথরের মূর্তি করেছিল, সেই মূর্তিটা ওইখানে প্রতিষ্ঠিত করা হবে বলেছিল, কিন্তু ওনাকেও আনতে গিয়ে দেখলো ফাটল ধরে গিয়েছে। সেটা এই মাকে এখানে রাখা হলো, ওই ঘরে ফাঁকা ছিল, ওই ঘরে কী করবে, আবার মৃন্ময়ী মূর্তি এনে রেখে দেবে। দুটোই মৃন্ময়ী মূর্তি, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী, ওটা দয়াময়ী, একই রূপে। কারণ মন্দিরের নিয়ম হচ্ছে চারদিক পরিক্রমা করতে হয়। এইটা তো রাস্তার দিকে পড়ে গেল, যখন এখানে হলো মিউনিসিপ্যালিটি হলো, রাস্তার দিকে পড়ে গেল, তখন আর কিছু করা গেল না বলে ওই দিকে পরিক্রমার পথটা করা হলো। সেই জন্য ওই দিকে পরিক্রমাটা করা, এইদিকে সিদ্ধেশ্বরী মায়ের পুজোটা হয়। দুটোই দক্ষিণাকালী, এবং দুটো শিব আছে, ওদিকে রাধা মাধব আছে, ওখানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের গণেশ আছে। ইতিমধ্যেই ঘট বিসর্জন শুরু হয়ে গেছে। যে এরকমভাবে ট্যাবলো বানিয়ে ঘট বিসর্জন করেন, এই দেখুন ইতিমধ্যেই ঘট নিয়ে যাচ্ছে, ভেতরে ঘটটা রয়েছে। আর এখান থেকে শুরু হয় ভাসানের ঐতিহ্য। আপনাদেরও খুব ভালো লাগবে আমি নিশ্চিত হয়ে বলতে পারি। ভাসানের দিন একটু বেলা গড়ালেই শুরু হয় ঘট বিসর্জন। কৃষ্ণনগরের সরকারি নথি অনুযায়ী প্রায় 250টি পুজো হয়, আর ঘট বিসর্জন হয় আরএন টেগর রোড ধরেই, যেখানে রাতে ভাসান পর্ব চলবে। প্রথমে ছোট ছোট ঘটগুলো বিসর্জন হয়ে যায়, তারপর শুরু হবে বড় বড় ট্যাবলো এবং মানুষজনের ভিড়। আমরা এই রাস্তাতেই থাকবো আজকে রাত্রিবেলা। এরকম একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে রাস্তার পাশে প্রচুর মানুষ বসে আছেন, ওনারা কিন্তু এখন থেকেই মানে সারা রাত এখানে বসে থাকবেন বলে জায়গা দখল করছেন, যাতে সারা রাত এখন কাগজ পাগজ পেতে সবাই বসে পড়েছেন এখানে মেঝেতে, যাতে এই প্রসেশন দেখবেন বলে। অদ্ভুত সুন্দর। এই দেখুন পুরো দুটো পার্টে, এই দেখুন এখানে দুপাশে মানুষ বসে আছেন, দোকানগুলো খোলা বলে, কিন্তু সামনে দেখুন প্রচুর মানুষ। মানে এটা কতটা আবেগের জায়গা আপনারা বুঝতে পারছেন, যে মানুষের মধ্যে কতটা আবেগ থাকলে তবেই মানুষ এই ধরনের উচ্ছ্বাস, ভালোবাসা সেগুলো সামনে চলে আসে। সেই মতন আমরা সকাল সকাল স্নান সেরে পৌঁছে গেলাম অম্লানদের বাড়ি। স্বরূপদা আগে থেকেই অম্লানকে বলে রেখেছিল, আর অম্লান যা ব্যবস্থাপনা করেছিল, সত্যি হ্যাটস অফ টু হিম। শুরুতেই একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভীষণভাবে দরকার। কৃষ্ণনগরে যত পুজো, সেক্ষেত্রে বেশিরভাগ বড় পুজোগুলোই সাঙে ভাসান হয়। সাং কি সেটা সময়ের সঙ্গে সঙ্গে দেখাবো। আর এই জগদ্ধাত্রী বিশাল বিশাল প্রতিমাগুলো প্রত্যেকটি ঠাকুরই আগে রাজবাড়ি হয়ে তারপর ভাসান ঘাটে আসে, কারণ অনেক প্রাচীন সময় থেকেই রাজা কৃষ্ণচন্দ্র সব ঠাকুর দেখতে চাইতেন। তাই সে সময় পুজো বেশি হতো না, তাই প্রত্যেকটি ঠাকুর ভাসানের আগে একবার রাজাকে দর্শন দিয়ে আসতো, আর সেই রীতি এখনো চলছে। কি শুরু হবে আর কিছুক্ষণ পর, সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে আমাদের অম্লানের বাড়ি। এই আমাদের মিস্টার অম্লান,
ঘন্টে, ওর নামটা বলে গেল। ও তুমি ছিলে না আগের দিন, রাত্রিবেলা বুঝতে পারিনি সব। এই হচ্ছে ছোট মা আসছে, বুড়িমার বোন। ভিড় দেখুন, মানে অসম্ভব। এই যে কৃষ্ণনগরের এই জিনিসটাকে দেখানোর জন্য এসেছিলাম। ও গ্রেট, ওয়াও, এখানে একটা ব্যবস্থা করেছে। এটা ধরো, এ দেখুন এখানে কি ব্যবস্থা হয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায় যে কারণে। গ্রেট গ্রেট, এই না হলে অম্লান। দেখুন ওপর থেকে যাতে দেখা যায়, আপনাদের দেখাতে পারবো। তুমি ছাদ থেকে দেখবে। এ দেখুন ওপরে উঠবো, আবার সেই সিঁড়ি। এক্সেলেন্ট, অনবদ্য। ঠিক আছে, অসুবিধা নেই, এসব অভ্যেস আছে করে করে, এসব নিয়ে চাপ নেই। ও দারুণ, ট্যাবলো নীলাচল মহাপ্রভু, অসাধারণ। কত লোকের ভিড় দেখুন। অরূপদা উঠছে দেখুন। বেশ সাবাস, সাবধান। এখানে 4টে বিচ্ছু এক হয়েছে। এই হচ্ছে অম্লানের পুচকে, ওই মাঝখানে দুপাশে হচ্ছে অমিয়র, আর তুই এত বড় হয়ে গেছিস। আমার সঙ্গে যুক্ত হয়েছে আমার আজকে 4 পুচকে। এই বাচ্চাটার নাম হচ্ছে, এই ডাক নাম বল। এটা হচ্ছে নিধু, নিধি। তোর নাম বল, ভালো করে বল। রূপু। আর ডাক নাম বল, আর ভালো নাম বল, সরি। আচ্ছা, আরজাহি। রূপু, নিধু। আর তোর নাম বল, বুবলি। আর ভালো নাম, আংশি। আমশি, আমশি, আমশি। ও আংশি, আচ্ছা। এটা হচ্ছে আমাদের সমৃদ্ধ দত্ত, দ্য গ্রেট সমৃদ্ধ। বাদে অম্লানের বাড়িতে এসে একটা দারুণ জিনিস দেখলাম। এখানে আমাকে বাচ্চাগুলোই দেখালো। বাচ্চাগুলো আমাকে যাকে দেখালো, ও মা কি কিউট, দেখুন কীভাবে তাকিয়ে বসে আছে। তোমার নাম কি গো? কি নাম তোমার? জনি। জনি, এটা খোল একটু। ওই যে ডাকছে, চলে যেতে পারবি? ওরে বাবা, দাঁড়িয়ে পড়েছে দেখো। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। এখানে আরো 3 জন রয়েছে। এখানে গ্রেট ডেন রয়েছে প্রথমে। তোর নাম কি? রৌনক। রৌনক? রৌনকের বয়স কত? ও বেশি বয়স না। সায়রা, ও একটু বয়স হয়ে গেছে। পার্ব হয়েছিল? ফালতু কেন? ওমা, ওর মুখটা কিরকম অদ্ভুত টাইপের। ও কি মানে বাইট করে? হ্যাঁ, বাইট করে। এটা হচ্ছে বাইরের ভিড়। আমরা এখন এখানে বসে আছি ঘন্টের বাড়িতে। কি অদ্ভুত একটা অভিজ্ঞতা, এটা না বলে বোঝাতে পারবো, মানে না দেখালে বোঝাতে পারবো। আমি যতই ভিডিও দেখাই না কেন, আপনি যতক্ষণ সামনে আসছেন, সরাসরি দেখছেন, বিশ্বাস করবেন। আর এখন তো সবে শুরু, এরপর ঘন্টের বাড়ি, এটা আমার পেছনে। এখানে দারুণ একটা মজা হবে, সবার সাথে আলাপ করাবো। দারুণ একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এ দেখুন কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা দেওয়া হয়েছে এখানে। এই সামনেটা অদ্ভুত সুন্দর। এটা কিন্তু ঘট ভাসান শুধুমাত্র, এটা কিন্তু এখন বিসর্জন শুরু হয়নি। এটাই কৃষ্ণনগরের সেই আবেগ যা আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছিলাম। এটা তো শুধুমাত্র ঘট বিসর্জন, মানুষের আবেগ দেখুন, মানুষ কিভাবে আনন্দে মেতেছে দেখুন। শুধু একটা দিনের জন্য এই ভিডিও তুলতেই তো আমি এখানে এসেছিলাম।
এভাবেই সারা দুপুর জুড়ে একের পর এক ঘট বিসর্জন, তার মধ্যে অন্যতম হাতার পাড়া। কম্পিটিশনে তারাই এগিয়ে। এসবই দেখছিলাম, তারই মাঝে হঠাৎ করে সফট ড্রিঙ্কসের আয়োজন। এখানে শুধু ভাষণ দেখাই নয়, তার সঙ্গে নানা রকমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভাষণ দেখাই নয়, আমার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। অম্লানের বাড়িতে বসে এই ধরনের মজা করব অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল কন্টে, যদিও জানি কিছু শোনা যাচ্ছে না, বাট তোমার বাড়ি থেকে এরকম মজা প্রত্যেকবারই করো তোমরা? প্রত্যেকবারই হয়। বন্ধু বান্ধব সব আমাদের এখানে, একটু পরে আমি বেরিয়ে যাব, চাষাপাড়া বেরোবে, তখন আমাকে বেরোতে হবে, কিন্তু বন্ধু বান্ধবরা সব এখানেই সেটেল। তোমার পাড়া? চাষাপাড়া, বুড়িমা। ও, তোমার বুড়িমা? বুড়িমা একেবারেই কৃষ্ণনগরের পুজো মানেই বুড়িমা। বহু প্রাচীন সময় থেকেই বুড়িমার পুজো এখানে জনপ্রিয়। এখানে প্রত্যেকটা পুজোর মধ্যে কম্পিটিশন থাকলেও বুড়িমা সবার মা, তাই বুড়িমাকে নিয়ে কোনো কম্পিটিশন নয়। যেমনটা বলছিলাম, ঘট বিসর্জন শেষে একটার পর একটা নিরঞ্জন শুরু হবে, কিন্তু বুড়িমার ভাসান হবে আগামীকাল সকালে। আর এই বুড়িমার ভাসান দেখার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন একবার, শুধু একবার বুড়িমাকে দেখার জন্য। মাঝে একটু জলঙ্গির ঘাটটা ঘুরে দেখতে গেলাম। রাতের জন্য সেজে উঠেছে জলঙ্গির ঘাট। আজ এবং কাল দুদিন হবে ভাসান। মানুষের মধ্যে আবেগের শেষ নেই, ভিড় আর ভিড়। ঘাটে গিয়ে দেখলাম বুড়িমার ঘট ভাসান করে ফিরে আসছেন পুজো কমিটির সদস্যরা। আহা, কি অপরূপ সুন্দর লাগছে এই জলঙ্গির ঘাটকে। এখানে বেশ ভিড় আস্তে আস্তে বাড়ছে। রাতের বেলা তো এখানেই ভাসান হবে। বুড়িমার ভাসান হতে হতে কাল সকাল হয়ে যাবে। এখন এত ঠাকুর, প্রায় 250 ঠাকুর লিস্টেড বলছিলেন না? একদম। এখানে যাবতীয় ফুল যেগুলো পুজোর সব এখানে পাশে ফেলা হয়। আর এখানে দেখুন সব পুরো অনেকে ফুল নিয়ে যাচ্ছেন, যেহেতু মায়ের ফুল। আচ্ছা, এখানে যে ভাসানটা হয়, এই ভাসানটা কি মোটামুটি তোমার ঠাকুর ফেলার সঙ্গে সঙ্গে তুলে নেয়? হ্যাঁ, আগে এটা ছিল না, তবে বুড়িমা এবং কয়েকটি মা আছে, ছোটো মা, এরকম কিছু কিছু আছে যারা লাস্টে তাদের ঠাকুর একটা দুটো ঠাকুর থেকে যায়। বাদবাকি ঠাকুর সবই তোমার দেওয়ার সঙ্গে সঙ্গেই মিউনিসিপ্যালিটি থেকে এখন তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জলঙ্গি নদীর পাড়ে এরকম বিকেলে সূর্যাস্ত হচ্ছে, একদিকে বুড়িমার ঘট নিরঞ্জন দিয়ে সবাই চলেছে। এখন বাজে রাত 11টা। আমি গোলাপটির যে পুজো মণ্ডপে তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে দেখুন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই মায়ের অদ্ভুত সুন্দর গোলাপটির জগদ্ধাত্রী মূর্তি। এবং একটা জিনিস আপনাদের দেখানো রয়েছে, এই দেখুন, এই জিনিসটাকে বলে শাং। যেভাবে বাঁধা হয় মোটা বাঁশ দিয়ে, তার সঙ্গে দড়ি। এই যে শাংটা রয়েছে, এই পাটের দড়ি দিয়ে বাঁধানো এই শাং। 60টা লেবার আর সর্দার নিয়ে 61টা। কত বছর কত ওয়েট হবে? আজকে 13 বছর টানছে। কত ওয়েট হবে ঠাকুরটার? টাকাটা কত রোজ হবে? হ্যাঁ, 1 কুইন্টাল 62 কেজি। তার মানে এই ঠাকুরটা কি তোমাদের কি নাচাতে হয়? না, হ্যাঁ, নাচাতে হয়। নাচাই না, নাচাই। আমরা হাতে হাতে তুলে ফেলে। তোলো, তার মানে সেভাবে জিনিসটা বাঁধতে হয়। এই বাঁধনটাই মেন। হ্যাঁ, বাঁধন টাইমে। তোমরা কি কৃষ্ণনগরের লোক? হ্যাঁ, কি না, তাহলে আমরা হচ্ছে ঘাটেশ্বর লোক। ঘাটেশ্বর। ঘাটেশ্বর মানে? ঘাটেশ্বর মানে এখানে ধুবুলিয়ার একটা গ্রাম আছে, মানে নদীয়ারি ধুবুলিয়া। আচ্ছা, এরা এই কাজটাই করে আছে। কত প্রজন্ম ধরে করছো? হ্যাঁ, কত প্রজন্ম ধরে করছো? আমি মোটামুটি 11 বছর করছি। আচ্ছা, একটা জিনিস বলে নিই, এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই যে যারা এই কাজটা করেন দীর্ঘ প্রজন্ম ধরে করে আসছেন, এনাদের একটা বিশেষত্ব রয়েছে। এনাদেরকে যখন এনারা আসার পর কিন্তু এনাদের বেশ কিছু নিয়ম রয়েছে। নিয়ম মানে কি, এদেরকে সন্তুষ্ট করতে হয়, নাহলে এত কঠিন একটা কাজ, এই এতটা পথ 3.5 কিলোমিটার নিয়ে যাবেন, এটা নট পসিবল। আমি একটু স্বরূপদাকে বলবো, স্বরূপদা কী কী মানে আয়োজন করতে হয়? আয়োজনে কিছু না, এদেরকে দেখা হয়, খাওয়া দাওয়া, পয়সা তো বড় ব্যাপার, পয়সাটাও দেওয়াই হয়। পয়সা থাকে। গাড়ি ভাড়া। সঙ্গে কি গাড়ি ভাড়া,
খাওয়া দাওয়াটা ব্যবস্থা থাকে, তার সঙ্গে কিছু ওদের আমাদের কারণ সুরাপানও দরকার হয়, কারণটা দিতে হবে। ওটা না হলে চলবে ওটা না। না হলে হবে না, সেই জোশটা পাবেন। দোষটা না আসবে না, এটা একটা রীতি, মানে সমস্ত বারোরিতে এটা হয়। এই হচ্ছে গুরুবাবুর টিমের। এখানে কজন আছো? 60 জন তো নেই, সবাই কোথায়? খেতে গেছে? তোমাদের খাওয়া হয়ে গেছে? মাংস ভাত খেয়ে নিয়েছো? আচ্ছা, এনারা হচ্ছেন এই টিমের অংশ। এদের টাইমিং কটা আছে তোমাদের? এখন পুলিশ বলবে, পুলিশ বলবে। আমাদের মোটামুটি 10:30 11টার সময় টাইমিং আচ্ছা। রেডি হয়ে আছে, পুলিশ বললে আমরা বেরোবো। কারণ আমাদের প্রসেশনটা একটু দেরি হয়, কারণ আমাদের একদম গঙ্গার মানে কাছাকাছি, আমাদের এতটা রাস্তা দিতে হবে, আমাদের ক্লিয়ারিং দরকার। এই ক্লিয়ারটা করবে তারপর আসবে। আমি এখানে চিকেন ভাত কম খেয়েছি যাতে এরা খায়নি, তাই আমি শুরুপা, তাই না? এরা এই দেখুন এসে বসে পড়েছে। এইটা এই দিস ইজ তোমার পাড়ার পুজোকে আমি জাস্ট যাবো বলে তোমার জন্য ওয়েট করলাম, আর তুমি এসে বসে পড়েছো। বাহ বাহ বাহ, এই না হলে দাদা। খাও 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 খাও। আমি এখন রয়েছি কৃষ্ণনগরের আরেনটেগার রোডে, আর এখন বাজে হচ্ছে রাত্রির 12:37। একটার পর একটা পুজো আসছে, মানে ঠাকুর আসছে, সেগুলো বিসর্জনের জন্য যাচ্ছে। কিন্তু প্রথম দিন স্বাভাবিকভাবে একটু ঠাকুর কম থাকে, কারণ রাজবাড়ি যেহেতু ঘুরে আসতে হয়। দ্বিতীয় দিন নিরঞ্জনের সংখ্যাটা আরও বেশি থাকে। আমি ঘন্টে আমিও সবাই বেরিয়েছি এই মুহূর্তে হাঁটতে। আমার সামনে যদি একটু দেখাই বা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এটা কৃষ্ণনগর, এবং রাত্রি 12:30টার সময় মানুষ কিন্তু কাতারে কাতারে আরেনটেগর রোডে তারা কিন্তু জমায়েত হয়েছেন শুধুমাত্র এই নিরঞ্জন দেখার জন্য। প্রত্যেকবারের এটা ট্র্যাডিশন, সারা বছরের অপেক্ষা, তাই তো? একদম, এটা আমাদের শারদ উৎসব, এবং তার সাথে গর্ব আমাদের জগদ্ধাত্রী পুজো এখান থেকে শুরু হয়েছে। শুরু এখান থেকে কৃষ্ণচন্দ্র যখন প্রথম শুরু করেন, তার দাদা প্রথম শুরু করেন দেবেন। না, ও এমন করে বলছে, ও দেখেছিল না। না, আমি দেখি, আমি জানি আমার ফ্যামিলি এখানে 450 বছর হয়ে গেছে, ওকে তো দ্যাট আই নো। ওকে, সেই কারণে তুমি দাবি করতে পারো। হ্যাঁ আমি বলছি বেশি জোরে হেঁটে আমি পড়ে যাবো। হ্যাঁ, তারপর তো বলো, বলো। সেই কারণে ওই আমি ফাইন। জানি, হ্যাঁ, বলো। সেই কারণে আমি জানি। ধরো না। তো এটা হচ্ছে সব থেকে আদি পুজো, মানে কৃষ্ণচন্দ্র রাজা উনি স্বপ্নে পেয়েছিলেন এই হ্যাঁ, এটা পুজোটা। আমরা জানি। হ্যাঁ, তো তখন উনি প্রথম একটা প্রতিমা তৈরি করে, তখন কিন্তু এটাও ছিল না যে আমাদের জগদ্ধাত্রী পুজো তুমি দেখবে যে সিংহের ওপরে মা অবতরণ করে আছেন, ঠিক, ঠিক। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি প্রথমে ছিল যে মা ঘোড়ার ওপর অবতরণ করে আছে, যেটা আমাদের রাজবাড়িতে হয়। নরসিংহী বলে কেন? নরসিংহ আচ্ছা, ঘোড়ার ওপর অবতরণ করে আছেন। তো এখন যেটা হয়েছে ওটা কালক্রমে হয়তো পাল্টিয়েছে, এটা নিয়ে কন্ট্রোভার্সিও আছে, আমি হয়তো অতটা বলতেও পারবো না, ভুল বলবো না। তো এখন সিংহ হয়ে গেছে, কিন্তু এখন আমাদের রাজবাড়ির পুজো যদি তুমি দেখো তাহলে সেখানে দেখবে এখনও কিন্তু মা তোমার ঘোড়ার ওপর অবতরণ করে আছেন। তোমার ফেসবুকে মানে তোমার সাথে আমার অ্যাড আছে, ওই আমার নেতাজিগুলো তুমি না আমার আপত্তি আছে। থেটাজিটা বলা যাবে না, বলুন শুধু নেতাজি। থেটাজি বলবেন না, নেতাজি, ওইটা নেতাজি, খুব হ্যাঁ। সুন্দর হয়েছে। হ্যাঁ। আর ওই হয়েছে, ওগুলো খুব ভালো দেখি লাগে আমি। আমাদের কৃষ্ণনগরে এসে। আর এবার আপনাদের দেখাবো সেই মুহূর্ত। রাত যত বাড়তে লাগলো তার সঙ্গে বাড়তে লাগলো বিসর্জনের পালা। এটা যেন একটা কম্পিটিশন চলছে, কে কত সুন্দর করে নিজেদের ঠাকুরকে নিরঞ্জনের জন্য নিয়ে আসতে পারে। প্রত্যেকটি ঠাকুরই রাজবাড়ি ঘুরে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে ভাসান ঘাটে আসছে। একের পর এক ভাসান দেখার জন্য রাস্তার ধারে মানুষের তখন ভিড়। এবার স্বরূপদাদের পুজো গোলাপট্টির পালা। আমিও সুযোগ বুঝে একেবারে উঠে পড়লাম ট্যাবলোর ছাদে। কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত গোলাপটি বারোয়ারি তার প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে গিয়ে চলেছে রাজবাড়ি অরক্ষিত মন্দির। গোলাপটি বারোয়ারির এই যে পুজো, পিছনে মায়ের বিশাল মূর্তি, একেবারে ভাসান দিয়ে ছাড়বো, একদম গঙ্গার ঘাট অব্দি যাব। সেখানে আপনাদের দেখাবো যে মানুষের কি আবেগ। এই দেখুন, আমি এখন গোলাপটি বারোয়ারির এই যে একটা ট্যাবলো তার ছাদে দাঁড়িয়ে রয়েছি। প্রচন্ড রিস্ক রয়েছে, ভিড়টা দেখুন, প্রচুর ভিড়, চারিদিকে মানুষের ভিড় দেখুন, মানুষের আবেগ দেখুন কৃষ্ণনগরের।
এখন বাজে রাত 3টে। অদ্ভুত এক অনুভূতি, এই অনুভূতি আপনাদের বোঝানো সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত আপনারা এই অভিজ্ঞতা করবেন। এইভাবে গোলাপটি বারোয়ারিকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সামনে রয়েছে প্রতিমা, ওই পেছনে আসছে, এবং আর নিরঞ্জন যাওয়ার আগে একেবারে জলঙ্গির ঘাট অবধি যাব। আমি উল্টো দিকে দেখানোর চেষ্টা করব। অদ্ভুত এক অনুভূতি, এই অনুভূতি শেয়ার করা আমার আপনাদের সঙ্গে একটা অদ্ভুত ভালো লাগা বলতে পারেন। এইটা রেয়ার, এই অভিজ্ঞতা শেয়ার করা। এ দেখো কিভাবে ঝুলছে লোকজন, কি বলছো? আমাকে জিজ্ঞেস করছে যে পড়ে যাবে না তো? আমি গ্যারান্টি দিতে পারবো না পড়ে যাবো কিনা, কারণ নিচটা একটু দেখাই। এইভাবে দাঁড়িয়ে রয়েছি, এই আমার দুটো পায়ের কন্ডিশন, এদিকে একটা পা এদিকে একটা পা, খুব ডিফিকাল্ট। রাত পেরিয়ে ভোর হতে আসছে, কৃষ্ণনগরবাসীর তবুও কোনো হুঁশ নেই। কখনো অম্লানদের বাড়ির ছাদ, কখনো বহুতলের মাথায় উঠে সেই ভাসান উপভোগ করছিলাম। অভূতপূর্ব এই দৃশ্য নিজের চোখে না দেখলে রাত জাগার আবেগ বোঝানো খুব কঠিন। ঘুম যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। আমি, স্বরূপদা, মৈনাকদা, এছাড়া তো আরো অনেকে, সবাই মিলে তখন একের পর এক ঠাকুর আসছে, কোন ক্লাবের কি নাম, এসব নিয়েই মত্ত। দেখতে দেখতে রাত গভীর হয়ে ভোর হতে আসলো। আমি সিরিয়াসলি রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছি। এখানে এত মানুষের ভিড় আর এতটা উপরে দৌড়ে দৌড়ে ভিডিও করা, এটা সম্ভব হয়েছে স্বরূপদার জন্য। থ্যাংক ইউ স্বরূপদা। আরে এটা তুমি যা ক্ষমতা না দেখালে কি করো তো, এটা এই ফুটেজটা পাওয়া বিশাল। আমি তো পাশে ছিলাম, পাশে দেখছি, আরে কুণাল বোস গাড়ির ছাদে লোকে তোমার ভিডিও করছে। আরে এটা আমি আশ্চর্য হয়ে গেছি, তুমি কতটা যে সবার কাছে ফেমাস সেটা আমি আজকে কিছুটা হলো রাস্তায় আমি আস্তে আস্তে তোমার পাশে পাশে বুঝতে পেরেছি। রয়েছে এই নৌকোর মাধ্যমে ঠাকুরগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে, তারপর এই ঠাকুরগুলোকে সাইডে নিয়ে আসছে এই জেসিবিটা। এটা একটা সত্যি দেখার মতন যে প্রশাসন এখানে যেভাবে কাজ করছে এই জেসিবির মাধ্যমে। এই দেখুন, এটাকে প্রথমে কিভাবে ভেজানো হচ্ছে, ঠাকুরটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, জেসিবিতে জল তোলা হচ্ছে, জল তুলে ঠাকুরটাকে পুরো ভিজিয়ে ঠাকুরটাকে তার যে মাটি রয়েছে সেই মাটিটাকে পুরো ধুয়ে দেওয়া হচ্ছে। তার যে কাঠামটা রয়েছে বা খড়ের পাটটা রয়েছে সেটাকে তারপরে আস্তে করে এখানটায় নিয়ে আসা হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে নিয়ে আসার পর তারপর এখান থেকে এই যে দুটো জেসিবি রয়েছে, এই দুটো জেসিবির মাধ্যমে আস্তে করে পেছনে এই জায়গাটা রয়েছে, এখানটাতে কাঠাম জমা করা হচ্ছে। ও, একটা বিষয় বলা হয়নি, এখানকার ঠাকুরের একটা বিশেষত্ব হলো সোনা। প্রত্যেকটা ঠাকুরকেই যথোপযুক্ত সোনা দেয়া হয়, তবে জলঙ্গির ঘাটে এসে ভাসানের আগে সেই সোনা যত্ন করে খুলতেও হয়। এবার একটু ঘরে ফিরে গেলাম, কারণ ভোরবেলা বুড়িমার ভাসান দেখব। তাই চোখ লাগতেই স্বরূপদা ডেকে তুলল, উঠে পড়ো, চা খেয়ে বেরিয়ে পড়ি আমরা। বুড়িমা মণ্ডপ থেকে বেরোলো বলে আমরাও ছুট লাগালাম। রাত ভোর হয়ে গিয়েছে, মানুষের ভিড় তখনও কমেনি। হালকা ঘুম চোখে আবারও রাজপথের ধারে গিয়ে দাঁড়ালাম। সারা রাত ধরে ঠাকুর আসছে, এবার বুড়িমার অপেক্ষা। কিন্তু কোথায় বুড়িমা? এরই মাঝে দেখলাম কৃষ্ণনগর ও চন্দননগরের কম্পিটিশন। এরপর বাঘের হুঙ্কার ছাড়তে ছাড়তে এলো বাঘাডাঙ্গা। হাজার হাজার ছেলে, প্রসেশন যেন শেষই হয় না। এত বিশাল ঠাকুর, সেই ওজন যেন কিছুতেই নিতে পারছেন না সাং বহনকারীরা। বহুবার বহু ঠাকুরের বাঁশের শাং এভাবেই ভেঙে যায়। আর এবার শাং ভাঙার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলো বুড়িমাও। যে বুড়িমার ভাসানো তো একসময় মাঝরাতে, এবার সেই বুড়িমা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো অনেক বেলা করে।
মাঝপথে 3বার ভাঙল শাং। অপেক্ষার সীমা পেরিয়ে দুপুর তখন 1টা। কালকে রাত্রে তো আমি দেখিয়েছিলাম, আমার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন একবারে ঝোড়ো কাকের মতন। আমি কালকে রাত্রে খুব একটা ভালো করে ঘুমাইনি, ভিডিওটা ভেবেছিলাম কালকে রাতে শেষ করে দেবো। আজকে সকালবেলা এসেছি সেই 6:30 7টার সময়। এখনও পর্যন্ত বুড়িমা গিয়েছেন রাজবাড়ি অনেকক্ষণ আগে, কিন্তু মানে যে বাঁশের সাঙে করে নিয়ে যাওয়া হয়, কাঁধে করে নিয়ে যাওয়া হয় যখন ডুলিরা নিয়ে যান, সেটা 3বার ভেঙেছে। বুড়িমা তখনও পৌঁছয়নি ভাসান ঘাটে। এটা নাকি একটা বিরল ঘটনা। কৃষ্ণনগরের ট্র্যাডিশন অনুযায়ী বড় ঠাকুরগুলো যুগে যুগে এভাবেই ভাসান হয়ে আসছে। প্রশাসন চেষ্টা করেও সেটা আটকাতে পারেনি, অর্থাৎ গাড়িতে নয়, সাঙেই ভাসান হবে। আর শেষমেশ তাই বুড়িমাকে অনেক কষ্ট করে সাঙেই নিয়ে যাওয়া হলো ভাসান ঘাটে। শুরুতেই আপনাদের বলেছিলাম কৃষ্ণনগরের প্রায় 250 পুজো প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা কম্পিটিশন রয়েছে। মানুষের মধ্যে আবেগ দেখার মতো। প্রত্যেকটি ঠাকুরই তাঁদের প্রিয়, কিন্তু বুড়িমাকে নিয়ে আবেগ যেন অন্য মাত্রায় পৌঁছে যায়। বুড়িমা এক্ষেত্রে সবার মা। প্রত্যেক বছর পুজো এলেই বুড়িমার জন্য ছোট ছোট টিপ বানিয়ে মানুষ তাকে দিয়ে আসেন। 2,5-3 হাজার টাকা দামের টিপ, তার থেকেও বেশি দামের টিপ। সব টিপ তো আর পরানো যায় না, তাই তা গলিয়ে বড় বড় সোনার গয়না বানানো হয়। এখানে বুড়িমার আবেগটা বলছি না, একেবারে অন্যরকম। তা এখানে না এলে আপনি বুঝতে পারবেন না। এবার বুড়িমা জলঙ্গির ঘাটে পৌঁছলেন প্রায় বেলা 2টো নাগাদ। এরকম আগে কখনো হয়নি, এই প্রথম। কৃষ্ণনগরে পুজোর চাপ বাড়ছে, সে কারণে সমস্ত ঠাকুর ভাসান হতে এতটা সময় লাগে। যদিও ছোট ছোট আরো ঠাকুর রয়েছে, সেগুলো আজ সন্ধে ভাসান হবে। এখন ভাসান ঘাটে হাজার হাজার মানুষের ভিড়, বুড়িমার অপেক্ষা। কখন আসবেন বুড়িমা, এই যখন সবাই ভাবছেন, ঠিক সেই মুহূর্তে এই দৃশ্য দেখার জন্য বহু দূর থেকে মানুষ আসেন। কৃষ্ণনগরে তখন সমস্ত হোটেল ফুল হয়ে যায়। আমিও সেই আবেগ দেখতেই ছুটে গিয়েছিলাম কৃষ্ণনগর। আপনিও চাইলে কৃষ্ণনগর আসতে পারেন জগদ্ধাত্রী পুজোয়। আর এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। ভাসানের আগেই এবার জলঙ্গির ঘাটে মাকে প্রণাম করার পালা। ধীরে ধীরে পুলিশ প্রশাসনের সহায়তায় সমস্ত গহনা খোলা হবে এবার। তারপর আবারও 1 বছরের অপেক্ষা, যখন এই মর্তে আবির্ভূত হবেন দেবী জগদ্ধাত্রী। কয়েকশো বছর ধরে সেই ঐতিহ্যই বহন করে চলেছে রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর।